রাশিয়ার নতুন কূটনীতির নাটক, আলাস্কার আত্মা দিয়ে ট্রাম্পকে টানার চেষ্টা, ভারতকে আবারও দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া করিনা মাচাদো। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি বিউটি সমাদ্দার। বিউটিতে আপনাকে আমাদের বিশ্ব সংযোগে স্বাগতম। আজকে যাদের জন্য আমাদের অনুষ্ঠান, সেই দর্শকরা অনেক কমেন্ট করেছেন, আমরা দর্শকদের সেগমেন্টে চলে যাই। রাহেন কবির রাজু নামে একজন লিখছেন, তিনি অবশ্যই লিখেননি, তিনি তিনটা শব্দ ব্যবহার করছেন তিনবার, সেটা হচ্ছে রাশিয়া রাশিয়া রাশিয়া। উনি রাশিয়ার ভক্ত, বোঝা গেছে। ধন্যবাদ আপনাকে। তারপরে এমডি দেলোয়ার হোসেন বলছেন নতুন কারেন্সি ম্যাডওয়াল, স্পেলিংটা হচ্ছে MAWADL, ম্যাডওয়াল, 1 ম্যাডওয়াল ইন্টু $80। উনি নতুন কারেন্সির কথা বলছে, যেটা এভাবে এক ম্যাডওয়ালে হবে $80 পর্যন্ত ডলারের মূল্যপতন ঘটবে তার কথায়। আরেকজন লিখছে এই তো পুতিন নিউক্লিয়ার মিসাইল মারবে, তারপর 26 সালের আগস্টের দিকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু। উনি একটা প্রেডিকশন করেছেন। বিকাশ সরকার নামে আমাদের সর্বশেষ দর্শক লিখছেন মনস্তান্ত্রিক সমর্থন চীন ও ভারতের কাছ থেকে সহযোগিতা রাশিয়া অবশ্যই পাবে। ধন্যবাদ দর্শক, আপনাদের কাছে আমরা সরি বলতেছি, এই কারণে অনেক কমেন্ট থাকে কিন্তু আমাদের সময় অল্প, সে কারণে পড়া যাচ্ছে না। তো আমাদের প্রথম কমেন্টের অনুযায়ী রাশিয়া 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 তিনবার যেহেতু আসছে, আমরা রাশিয়াকে দিয়েই শুরু করছি। দিদি, মনে আছে 2 মাস আগে আলাস্কা একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের রেশ পুতিন 2 দিন আগে একটা দেশ সফর করেছিলেন, সেখানে সংবাদ সম্মেলনে এই আলাস্কা বৈঠকের কথা বলছেন। উনি বলেছেন উনি খুব আশাবাদী ছিলেন, কিন্তু আমেরিকা বা ইউক্রেনের কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি। তিনি এখনো আশা করছেন একটা আলোচনা হওয়ার এবং যুদ্ধটা থেমে যাওয়ার। আপনার কি মনে হয়, এটা কি ওনার কূটনৈতিক চাল? উনি কি আসলে যুদ্ধ বন্ধ করতে চান, নালে যুদ্ধের মধ্যে কিন্তু ওনার খুব সুন্দর বাণিজ্য হচ্ছে এবং জিডিপি গত বছর খুব ভালো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায়? কি মনে হয় আপনার? না, আমার কাছে যেটা মনে হয় যে প্রথমে আপনি যেটা বললেন যে পুতিন আশা করেছিল, আসলে বিষয়টা শুধু পুতিনেরও না। আমার কাছে যেটা মনে হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা কিন্তু এখন একটা বিশ্বব্যাপী সবার চিন্তার কারণ, বা সবারই একটা অস্থিরতা তৈরির যে প্রধান কারণ সেটা। সে জায়গা থেকে আলাস্কার যে বৈঠক হয়েছিল গত 2 মাস আগে, শুধু পুতিন না, আমার মনে হয় আন্তর্জাতিক মহলই একটা আশার আলো দেখতে পেয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সেই আশার আলোটা যেভাবে উদিত হয়েছিল, ঠিক তার চেয়ে গভীরভাবে নিমজ্জিত হয়েছে। কারণ সেই বৈঠক থেকে আমরা দেখতে পেয়েছি তেমন কোনো ফলপ্রসূ সমাধান আমরা ধারাবাহিকতা ছিল না। এবং তার পরবর্তীতে ওই বৈঠকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল যে পরবর্তীতে ত্রিপক্ষীয় একটা বৈঠক হতে পারে, শিগগিরই ভালো একটা চুক্তি হতে পারে। পুতিন জেলেনস্কিকে মস্কোতে দাওয়াত দিয়েছে। আমরা কিন্তু এতদিন পার হয়ে গেছে, তার 2 মাস, প্রায় 2 মাস কোনো লক্ষণই দেখতে পাচ্ছি। একটা লক্ষণ ভালো যেটা আমি বলবো যে এই কথাটা পুতিন আবার উঠিয়েছেন 2 মাস পরে। কারণ এই 2 মাস আমরা কিন্তু কিছুই দেখি নাই। যেহেতু কথাটা উঠিয়েছে, তার মানে মনে হচ্ছে তার আগ্রহের তো অবশ্যই কারণ আছে। সে তো মানে আমার কাছে যেটা মনে হয়, রাশিয়ার কিন্তু ভূ রাজনৈতিক একটা ঐতিহ্য এটা। তারা কিন্তু প্রতিপক্ষকে সবসময় নমনীয় ভাবে তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা যাচাইয়ের চেষ্টা করে, মানে দুর্বলতা প্রকাশ করে না। তো পুতিনের এই বক্তব্যটা সেরকমও হতে পারে, কারণ আসলেই তো এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হওয়া কারোর জন্যই ফলপ্রসূ না। এবং আপনি যেটা দেখেছেন যে সেই বক্তব্যে কিন্তু এখন পুতিনের পক্ষ থেকে বা তাদের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সেই বৈঠকে আমরা ট্রাম্প যেটা অভিযোগ করেছিল যে রাশিয়া ছাড় দিতে চায়নি, কিন্তু আমরা কিন্তু উল্টো প্রেক্ষাপট দেখেছি। এখানে কিন্তু রাশিয়া বলছে যে রাশিয়া কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা ছিল, কিন্তু ট্রাম্প সেখানে ইউক্রেন বা ইউরোপীয় ইউনিয়ন কোনো ধরনের মানে আশার আলো সে দেখাতে পারে বা ছাড় দেওয়ার জায়গা ছিল না। সেই জন্যই হয়তো এই চুক্তিটা করা সম্ভব হয়নি, বা দর কষাকষির যেই বিষয়টা সেটা আসতে পারেনি। তো সেই জায়গা থেকে এটাও একটা ভূ রাজনৈতিক কৌশল হতে পারে আমার কাছে মনে হয়। যেটা আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই বিয়ারকভ, তিনি খোলাখুলি বলেছেন যে আলাস্কা বৈঠক এটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, থমকে গেছে। যে কাঠামো যে অবস্থায় ছিল সেখানে ফাটল ধরা শুরু করেছে, ভিত্তি পর্যন্ত চলে গেছে। কিন্তু পুতিন আবার একটু আশাবাদ করেছে। পুতিন বলেছে যে
আলোচনার প্রয়োজন বিষয়টা আছে। অনেক জটিল, হ্যাঁ, হ্যাঁ, আলোচনার প্রয়োজন জটিল রয়েছে। হলেও দিতে রাজি। ট্রাম্প ওই যে আপনি যে ছাড়ের কথা বললেন, রাশিয়া ছাড় দিতে চেয়েছিল, কিন্তু ইউক্রেন আর ইউরোপ থেকে ট্রাম্প সে ধরনের কোনো ছাড়ের ছাড় মন আনতে মানসিকতা পারেনি। নিয়ে আসতে পারেনি। আমার কাছে আরেকটা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই আলাস্কা বৈঠক বা এই বৈঠকের একটা ইয়ে ছিল, রাশিয়া আসলে চাচ্ছিল যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউক্রেন থেকে কিছুটা মানে নমনীয় করা বা তাদের দিকে যে চুক্তিটা ছিল শীতল চুক্তি, সেই চুক্তির বিষয়ে যাতে অগ্রসর হতে পারে, বা রাশিয়ার সাথে যে ট্রাম্পের একটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটা, সেই সম্পর্কটার বরফ গলানোর ক্ষেত্রেও কিন্তু এই বৈঠকটা একটা কার্যকরী ভূমিকা ছিল তখন, কিন্তু সেটার কোনো ফলপ্রসূ হয়নি। আমরা বরাবর দেখে আসছি যে আপনি লাস্টে যদি 30-40 বছর হিসাব করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বলেন, রাশিয়ার বলেন, চীনের বলেন, তারপরে নর্থ কোরিয়ার এক ধরনের বৈরী সম্পর্ক থাকে। প্রকাশ্যে কোনো যুদ্ধ হয়নি, কিন্তু বোঝা যায় কথাবার্তায় দুই দেশের কথাবার্তা। কিন্তু ট্রাম্প যখনই ক্ষমতায় আসে, এই যে 4টা দেশের নাম বললাম, ব্যক্তিগতভাবে সম্পর্ক সে ভালো করার চেষ্টা করে। নর্থ কোরিয়ার সাথে, চীনের সাথে, পুতিনকে তিনি বন্ধু বারবার বলেন, সেদিকে ইরানের সাথে, সবকিছু মিলে আপনার। আর যেটা এখন ট্রাম্পের যে ক্ষোভ বা হতাশা, ট্রাম্পের ক্ষোভের হতাশার জায়গা হচ্ছে আপনার, ট্রাম্প তো এটা মানতেই হবে যে খুব অল্প দিনে রাখতে পারছেন, কিন্তু তিনি আরেকটি ভালো কাজ করছেন, যদিও মন্দের ভালো এটা বলি, যে মধ্যপ্রাচ্যে একটি দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল আরেকটা দেশের কারণে, সেই ওনার মানে উদ্যোগে, কারণ আমরা জানি যে হামলাকারী দেশটি এই মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারায় চলে, উনি কোনো মতে এই সংঘর্ষটা থামিয়েছেন। এখন ওই মধ্যস্থতাকারী হিসেবে উনি নিজেকে তুলে ধরতে চাইছেন। আমার কাছে তো আরো একটা জিনিস মনে হয়, মজার জিনিস, যে উনি যে উদ্যোগটা নিতে চাচ্ছে বা যদি এটা সে কার্যকরী করতে পারে, তাহলে তার যে অপবাদগুলো রয়েছে বিশ্ব আন্তর্জাতিক মহলে, আমার মনে হয় সেটা অনেক ক্ষেত্রে খণ্ড হয়ে যেতে পারে। তাকে বলা হয় চিকেন আউট, মানে পোল্ট্রি দেয় কথাবার্তা থেকে, যার কারণে তার প্রতি কিন্তু আস্থার জায়গাটা নেই। আবার একটা মজার বিষয় আপনি দেখেছেন, এই পুরো প্রক্রিয়াতে পুতিনও কিন্তু নতুন করে ট্রাম্পের প্রশংসা করছে। এটা কিন্তু একটা কৌশল। হ্যাঁ, কারণ যেখানে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করছে, সেখানে উল্টো পুতিন কিন্তু মানে তার প্রশংসা করছে। এটা কিন্তু একটা মানে নতুন নাটক মঞ্চস্থ হওয়ার ঘটনা। উনি বলতেছে, ওনার কথা হচ্ছে উনি মধ্যপ্রাচ্যের এই সবচেয়ে পুরাতন সমস্যার মোটামুটি একটা সমাধানের পথ খুঁজে পেয়েছেন, মধ্যস্থতাকারী ছিলেন। কিন্তু ইউক্রেন যুদ্ধে কোনো অগ্রগতি না হয় তিনি রাশিয়াকে, পুতিনকে সরাসরি দায়ী করছেন। দায়ী করে আবার এদিকে টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে একটা ইস্যু আছে, রাশিয়া তো সরাসরি জানিয়ে দিচ্ছে এটা দিলে ধরা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে গেল, এবং সম্পর্ক যেটা ছিল বা যে বরফ গলতে শুরু করেছিল সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তারা কিন্তু সেই ধরনের হুমকি দিয়েছে, এবং ওদের প্রতিরক্ষা থেকে কিন্তু বলা হয়েছে যে যারা টমাহক উৎক্ষেপণ করবে তাদেরকেও কিন্তু বোমা মারা হবে। এই ধরনের একটা শত্রু ভাবা হবে। এবং আপনার যেটা আমাদের যেটা মনে হচ্ছে, অনেক বিশেষজ্ঞরা সেটা বলছেন যে ন্যাটোর চাইতে, ইউরোপের চাইতে ট্রাম্পকে হাতে রাখতে চাইছেন পুতিন বেশি। কারণ পুতিন ভালো করে জানেন, আমরাও জানি যে ট্রাম্পের প্রশংসা করলে অনেক কিছু পাওয়া যায়। আপনার মনে আছে, আমি একটা উদাহরণ দেই, মাস 2 আগে আপনার পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে নিয়ে গেছিল ট্রাম্প, কোনো রাষ্ট্রপ্রধানকে ডাকেনি, তাকে ডেকে নিয়ে প্রশংসা করছে, এবং সেখানে যেই কিন্তু পাকিস্তানের জেনারেল আপনারই ট্রাম্পকে যেন নোবেল দেওয়া হয়, সে বলছে এখান থেকে পাকিস্তান অফিসিয়ালি ভাবে তার সমর্থন করেছে। এর ফলশ্রুতিতে কি দেখলাম, গত সপ্তাহে আকাশ থেকে ছোড়া, মানে প্লেন থেকে ছোড়া সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য চুক্তি করেছে পাকিস্তানের সাথে। পুতিন কি এই চালটা চালছে কিনা? আলাস্কা বৈঠকেও কিন্তু এই ধরনের একটা কৌশল আমরা দেখেছি। আলাস্কা বৈঠকের সময় কিন্তু পুতিন কয়েকবার ট্রাম্পের প্রশংসা করেছেন এবং বলেছেন যে 2022 সালে যদি ট্রাম্প ক্ষমতায় থাকতো তাহলে এই যুদ্ধটা হতোই না। এটা কত বড় একটা প্রশংসা, সেটাই যেটা ট্রাম্প খুব শুনতে আগ্রহী। তাহলে বোঝা যায় যে আপনার এই মান অভিমান, তারপরে মনে করেন কিছু কঠিন সিদ্ধান্ত, সবকিছু মিলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কটা একটা চিকন সুতোর উপরে নির্ভর করছে। মানে এখন কেউ যদি ফসকে যায় তখন কিন্তু এই দুই দেশের জন্য না, পুরো বিশ্বের জন্য খুবই ভয়াবহ অবস্থা। সেই সংকেতটাই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এইখানে দেখেন একটা আস্থা অনাস্থা, বিশ্বাস অবিশ্বাস
একটা দোলাচলে পড়ে গেছে, পুরো বিশ্বটাই এই দুই দেশের সম্পর্কের কারণে পুরো বিশ্বটাই কিন্তু পড়ে গেছে। কারণ এই যুদ্ধকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হচ্ছে। কেউ বলছে রাশিয়া চায়না যুদ্ধটা বন্ধ, কেউ বলছে যে ট্রাম্পেরই ছায়া যুদ্ধ করছে ইউরোপ ইউক্রেনের হয়ে, মানে ট্রাম্পও চাচ্ছে যুদ্ধটা চলুক, বাণিজ্য হোক, অস্ত্রের বাণিজ্য। আবার বাণিজ্য রয়েছে, আমরা দেখতেও পাচ্ছি, সেটার অভিযোগও উঠছে, তাদের মধ্যে থেকেই উঠছে। আসলে এটা কোন দিকে যায়, সময় যত গড়াবে তত বোঝা যাবে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনার সেকেন্ড সেগমেন্টে চলে যাই। সেখানে বলেছিলাম যে আবারও দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। আমরা জানি যে ভারতকে একের পর এক আপনার প্রথমে ট্যারিফ 25%, তারপরে 50%, একটা কিছু এলিগেশন আছে, তার মধ্যে হচ্ছে যে রাশিয়া থেকে তেল কেনা, তারপরে হচ্ছে আপনার একটা ডেলিগেট দলও আসলো, আলাপ আলোচনা করলো, কিন্তু ওটার ফলাফল তো দেখলাম, কারণ ভারত নমনীয় হয়নি। নমনীয় হওয়ার একটা কারণ এসসিও একটা সম্মেলন হয়েছিল মাঝখানে, আপনি জানেন, দর্শকরা ভালো করে জানেন, সেখানে রাশিয়া, চীন আর ভারত মিলে একটা শক্তিশালী, রাশিয়া চাচ্ছে ন্যাটোর আদলে একটা শক্তিশালী সামরিক জোট, আর চীন চাচ্ছে তার নেতৃত্বে অর্থনীতিটা এই দেশগুলোতে ডলারের বিপরীতে একটা জোরালো কারেন্সি যেন পৃথিবীতে আসে। সবকিছু মিলে ভারতও নতি স্বীকার করেনি, এই জন্য ট্রাম্প আবার নতুন করে নিষেধাজ্ঞা জানি। আপনি জানেন যে 15ই অক্টোবর আসছে, সেখানে যদি এই আপনার এই ট্যারিফ যে বিভিন্ন দেশে দিচ্ছে সেটা যদি আবার মূল্যায়ন না করে ট্রাম্প, তাহলে কিন্তু কোর্টের নির্দেশে এটা বাতিল হয়ে যাবে। এটাও একটা ফ্যাক্টর রয়েছে। সবকিছু মিলে এই যে ভারতের উপরে দুঃসংবাদের পরে দুঃসংবাদ, কারণ তাদের কিছু কোম্পানি, কিছু ব্যক্তির উপর নিষেধাজ্ঞা, 9টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে আমার কাছে মনে হয় ভারত এই যে নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দিচ্ছে, তাতে কিন্তু খুব বেশি যে আমলে নিচ্ছে তা কিন্তু না। কারণ যেই নিষেধাজ্ঞার জন্য মানে যেই ইস্যুগুলোর কারণে নিষেধাজ্ঞাটা বলবৎ করা হচ্ছে, সেই নিষেধাজ্ঞা মানে সেই ইস্যুগুলো কিন্তু কোনোটাই বন্ধ হচ্ছে না। সেই জায়গা থেকে শুধু যে নিষেধাজ্ঞা দিয়েই এই মানে উদ্দেশ্যটা হাসিল করতে পারবে ট্রাম্প, আমার কাছে মনে হয় না সেটা কার্যকরী একটা উদ্যোগ। 5 জন যে নাগরিকদের উপরে আপনার ওই যে নিষেধাজ্ঞা যেটা দেয়া হয়েছে, সেটা হচ্ছে কমিভিকের পরিচালক পীযূষ মাগনোলাল জাভিয়া, ইন্ডেসিল মার্কেট পরিচালক নীতি উমেশ ভট্ট এবং হরেশ পেট্রোলিয়াম পরিচালক কমলা কাসাদ, কুনাল কাসাদ এবং পুনাম কাসাদ, এরা দুজন আত্মীয়। এদের উপরে আর মার্কিন মহাসড়ক আপনার এই সংস্থাগুলো গত কয়েক বছর ধরে কয়েক মিলিয়ন ডলার মূল্যে ইরানি উৎপাদিত কেমিক্যাল আমদানি করছে। এগুলো কিন্তু সব প্রাইভেট কোম্পানি, ভারতে প্রাইভেট কোম্পানি। ওই সমস্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাশিয়ার সাথে বিজনেস, আরেকটা হচ্ছে ইরানের সাথে। সম্প্রতি যে নিষেধাজ্ঞাটা, এটা আমার কাছে মনে হয় যে ইরানের যে সর্বোচ্চ নিষেধাজ্ঞার যে মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নতুন করে তো জাতিসংঘে আবার উঠেছে, সেটাই কিন্তু কার্যকরী, মানে বেশি কার্যকরী হয়েছে আমার কাছে মনে হয়েছে এই নিষেধাজ্ঞার। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে ইরান কিন্তু সম্প্রতি কিন্তু সহযোগিতা চেয়েছে তার মিত্র দেশগুলোর কাছ থেকে, মানে এই প্রেক্ষাপটে আবার নতুন করে নিষেধাজ্ঞা। আসলে আমার কাছে যেটা মনে হয় যুক্তরাষ্ট্র যেটা চাইছে, মানে তাদের প্রতি যারা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে, সেই মানে সেই দেশগুলোর অর্থনৈতিক একটা চেনে একটা প্রভাব ফেলতে চাইছে, যে সেই প্রভাব ফেলে যদি তাদেরকে আসলে বসানো যায় বা পাশ্চাত্যের নিয়ন্ত্রণে যেন থাকে, যেটা আমরা দেখে আসছিলাম আগে। যেমন ইরাক বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, জনপ্রিয় আপনার রাষ্ট্রপ্রধানদের সরিয়ে মার্কিন বা পাশ্চাত্যের প্রভুভক্ত থাকে বলেন, সেই ধরনের সরকারকে আফগানিস্তানেও এটা করা হয়েছিল। দিদি, আপনি জানেন গতকাল শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার অবশেষে রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদো। তিনি হচ্ছেন ভেনেজুয়েলা গণতান্ত্রিক নিয়ে সংগ্রামের স্বীকৃতি স্বরূপ তাকে পুরস্কার দেওয়া হয়েছে। তবে ইন্টারেস্টিং হচ্ছে এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এখন এবারে শান্তি পুরস্কার নিয়ে অনেক ধরনের অনেক সংস্থা, অনেক ব্যক্তিত্বের নাম আমরা শুনেছিলাম আগে, কিন্তু হঠাৎ করে আপনার ট্রাম্প যে নিজেকে দাবিদার এবং কিছু দেশ, তার সমর্থিত কিছু দেশ তাকে নোবেল দেওয়ার জন্য সুপারিশ করেছেন একমতে, সেইটা না পাওয়া মাচাদোর এক্স টুইট করেছেন উনি। এগুলো নিয়ে একটু
আমি প্রথমে যেটা বললাম অবশেষে মানে হবে। অনেক জল্পনা কল্পনার এবার শেষ। কিন্তু অন্যান্য পুরস্কারের চেয়ে না নোবেলের শান্তিকে প্রতি বছরের শান্তিতে নোবেল পেয়েছে একটা থাকে, থাকে। কিন্তু এরকম এরকম মানে আলোচিত হয়ে অনেক থাকে না। অনেক জায়গায় আমি দেখলাম যে বেড লেগেছে, কেউ বলছে যে ট্রাম্প পাবে, কেউ পাবে না। এখানে আরো একটা বিষয় আছে, যেমন নোবেল না পাওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের মধ্যে থেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তার প্রেক্ষিতে আবার নোবেলের যে চেয়ারম্যান, নোবেল প্রশাসনের যে চেয়ারম্যান, তিনি কিন্তু তার জায়গাটা ক্লিয়ার করেছেন। মানে ট্রাম্প যেটাকে দাবি করছেন যে সে তার এই প্রকৃত মানবতাবাদী 7টা যুদ্ধ বন্ধ, 7টা যুদ্ধ বন্ধ করেছেন। এই যুদ্ধ বন্ধগুলো আপনি যদি বিশ্লেষণ করে দেখেন সেই অর্থে কতটুকু কার্যকরী হয়েছে, কোনোটাই কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। আবার ইন্ডিয়া পাকিস্তান যে বিষয়টা আজ পর্যন্ত তো ভারত স্বীকারই করে দিয়েছে দিল্লি, যে না শুধু ইন্ডিয়া পাকিস্তান কেন, আপনি অন্যগুলোতেও দেখেন সেটাতেও কিন্তু তার যে একেবারে কার্যকরী ভূমিকা ছিল সেটা কিন্তু কেউই স্বীকার করেনি। উল্টো সে নিজে দাবি করছে যে হ্যাঁ সেই যুদ্ধগুলো থামিয়েছে। আর আরেকটা বিষয়, নোবেলটা তো শুধু শান্তি পুরস্কার মানে যুদ্ধ থামালেই তো শুধু দেওয়া হয়, সব পুরস্কারের এক একটা ক্যাটাগরি আছে, কাজের প্রেক্ষাপট আছে, শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, সাংগঠনিক বিষয় বিভিন্ন যাচাই বাছাই আছে। সেই জায়গা থেকে নোবেলটা আসলে তো একেবারেই তাদের একটি, কাকে দেবে না দেবে, কোন কোন ক্যাটাগরিতে কিছু ফিল আপ করতেই হয়। হ্যাঁ করতেই হয়। তো সেই জায়গা থেকে আমি চাইলেই যে আমাকে নোবেল দেবে তা তো না, এর ঘটনাটাই এরকম হয়েছে। আর আমি একটু আগে যেটা বলছিলাম যে আসলে এবারকার মতো ট্রাম্প যেমন ছোট বাচ্চার মতো একটা আবদার করেছে যে আমাকে নোবেল দাও, এটা আসলে কতটুকু যৌক্তিক তার জায়গা থেকে বা মানে হাস্যকরে পরিণত করেছে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলছিলাম যে মারিয়া মাচাদো যেটা করেছেন তারও আমার কাছে মনে হয় যে সেটা করতেই পারেন, কারণ এটা নিয়ে যেহেতু এত নাটকীয়তা হয়েছে, এত আলোচনা সমালোচনা হয়েছে, তো সেই জায়গা থেকে আসলে ওই পুরস্কারটা উনি উৎসর্গই করতে পারেন। আমি ওনার এক্সেল লেখাটা যিনি টুইট করেছেন ওটা পড়ছিলাম, তিনি খুব কৌশলী ভাবে একটা করেছেন, আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ এবং আমাদের আন্দোলনে ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে উৎসর্গ করি। উনি কিন্তু ট্রাম্পকে জড়িয়ে ফেলেছেন এখানে, ট্রাম্পের প্রশংসা ইঙ্গিত দিয়েছেন, কারণ ট্রাম্প প্রশাসন মাদুরার মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তারের দাবিও তুলেছে এবং এবছর তার গ্রেপ্তারের তথ্য প্রদানকারীদের জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে। এই যে এক্সে একটা টুইট করা, এটা সামান্য কিন্তু টুইট নয়, এটা হতে পারে ট্রাম্পকে আরো হুঁশকে দেওয়া যে মাদুরার, আপনি জানেন ল্যাটিন আমেরিকার কিউবা বলেন, ভেনেজুয়েলা বলেন, তারপরে হচ্ছে আরো কিছু দেশ, মেক্সিকো, এইসব দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে এসে খুব একটা পাত্তা দেয় না। তারা কমিউনিজমে দৃঢ়। আপনার ফিদেল ক্যাস্ট্রো আগে ছিল, চে গুয়েভারার নাম আমরা সবাই জানি, যদিও সে আর্জেন্টাইন, কিন্তু মারা গেছেন কিউবাতে স্বাধীনতাকামীদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে। মানে ওই এলাকায় বেলটা, ল্যাটিন আমেরিকা, ব্রাজিল বলেন, ব্রাজিল তো ব্রিক্স এর সদস্য, এই ল্যাটিন আমেরিকার এই দেশগুলো কিন্তু মার্কিনের যে চাপ এটা খুব একটা গ্রাহ্য করে না, এরা নিজেরাই স্বাধীনভাবে, কারণ এদের তেল আছে, গ্যাস আছে, কিন্তু এদের বদম আছে। কলম্বিয়া থেকে শুরু এসব দেশে প্রচুর মাদক পাচার হয়, এই মাদকগুলো ইউরোপে যায়, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে যায় এবং এশিয়াও আসে, ওখানে চাষ হয় এই প্রকার। তো এটা তো একটা তাদের বদনাম আছে, এখানে একটা জড়িয়ে ফেললেন। আপনার কি মনে হয় যে ট্রাম্পকে জড়িয়ে ফেললেন? না, আমি তো সেটাই বললাম যে এখানে কিন্তু ইঙ্গিত উনি দিয়েইছেন এবং উনি কিন্তু মাদুরাই কিন্তু এই অভিযোগ অস্বীকারও করেছেন। হ্যাঁ, ওটাই তো বারবার অস্বীকার করে। তো সুপ্রিয় দর্শক, আজকের আমাদের 3টা বিষয় ছিল বিষয় সংযোগে, রাশিয়া, ভারত এবং নোবেল, 3টার সাথেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প। মানে আমি সবসময় একটা কথা বলি যে আপনি ট্রাম্পকে অপছন্দ করতে পারেন, কিন্তু তাকে ইগনোর করা যাবে না, সে কোথাও না কোথাও হাজির হয়ে যাবে। তো আজকের অনুষ্ঠানটা কেমন লেগেছে আমাদের জানাবেন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো গেস্টের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।